এটা নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তাবান্না। প্রতি বছরের তুলনায় ডেঙ্গু এবছর কিছুটা আগে শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে এই বছরের ডেঙ্গু কি ভয়ঙ্কর? এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোর্শেদের সঙ্গে, সিনিয়র কনসালটেন্ট হেমাটোলজি বিভাগ, আজগর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি বলছিলাম যে আজকে আমরা কথা বলবো ডেঙ্গু কি ভয়াবহতায় রূপ নিয়েছে কিনা, এই প্রশ্নটাই প্রথমে করতে চাই। ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে কিনা এটা আসলে এক কথায় উত্তর দেওয়াটা একটু কঠিন। এটাকে আমি সামগ্রিকভাবে দেখতে হবে। আমরা যদি এইভাবে দেখি যে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর পরিমাণ বা পরিসংখ্যান কি এবার বেশি কিনা, এবং এই যে আক্রান্ত হচ্ছে এরা আসলে কতটুকু সাফার করছে, এরা কি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে কিনা, বা আমরা যেগুলোকে বলি হেমোরেজিক ডেঙ্গু অথবা মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট, এইসব কিছু কমপ্লিকেশন হচ্ছে কিনা এগুলো নিয়ে। তো ভয়াবহতা বলতে যদি আমি শুধুমাত্র এটাকে ধরে যে ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিমাণের সংখ্যা বেড়েছে কিনা, আসলে আমরা যদি এই গত কয়েকদিনের ট্রেন্ডটা দেখি আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে অন্যান্য বছরের তুলনায় এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর পরিমাণ বেশি হয়েছে, অলরেডি লাফ দিয়ে বাড়তেছে। প্রতিদিন আমরা যদি হেলথ ডাইরেক্টরেটের ড্যাশবোর্ডটা দেখি তাহলে আমরা প্রত্যেক দিনের যে রিপোর্ট পাচ্ছি আসলে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর পরিমাণ প্রতিদিনই বাড়ছে। সেদিক থেকে আসলে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি, আমি এখানে একটু ব্রাজিলের কথা আনতে চাই, কারণ ব্রাজিলে এই ডেঙ্গুটা সবচেয়ে বেশি, মানে রোগীর সংখ্যা ওখানে বেশি। ব্রাজিলে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 30 লাখ লোকের বেশি, কিন্তু ডেঙ্গুতে সেখানে এই 30 লাখের ভিতরে মারা গিয়েছিল মাত্র 1100, মানে 1100 এরকম। কিন্তু গত বছর বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 3 লাখের কিছু বেশি, 4 লাখ হয়নি, 3 লাখের, এর ভিতরে মারা গিয়েছে কিন্তু 1700। তাহলে মানে ডেঙ্গু অনেক ব্যাপক সংখ্যায় আক্রমণ করলেও, অনেক রোগী ভিতরে গেলেও, কিন্তু মৃত্যু কয়জনের হবে, এটা ভয়াবহ রূপ কয়জনের ভেতর নেবে, এটা শুধু আক্রান্তের সংখ্যা দিয়ে হিসাব করা যাবে না। তাহলে আমাদের এখানে যদি আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কমও হয় এবং তার যদি ডেথ রেটটা বেশি হয়, তাহলে যদি আমি সেইটাকে যদি ভয়াবহতা বলে থাকি, তাহলে আমি এখন পর্যন্ত নিশ্চিত না যে এ বছরের শেষ পর্যন্ত কি দাঁড়াবে, কারণ এ মাসেই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা গত মাসগুলোর তুলনায় অনেক বেশি। সুতরাং আমরা এখন যদি দেখি যে এই আক্রান্ত রোগীগুলো আসলে কমপ্লিকেটেড হচ্ছে না, এরা মারা যাচ্ছে না, তাহলে আমরা বলবো যে সেই সেন্সে ডেঙ্গু আসলে এখনো ঠিক ভয়াবহ আমরা বলতে পারি না। প্রতি বছরই ডেঙ্গু একইভাবে ফেরত আসে। আমরা প্রতি বছরই ডেঙ্গু নিয়ে এত সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করি, সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হয়, বেসরকারিভাবে নেওয়া হয়, আমরা গণমাধ্যম কর্মীরা, ছাত্ররা আলাদা করে লিফলেট বিতরণ করে নানানভাবে আসলে সচেতনতা সৃষ্টির একটা চেষ্টা করা হয়, সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকে। তারপরেও বারবার একইভাবে কেন ডেঙ্গু ফেরত আসে প্রতি বছর? দেখুন, আসলে সচেতনতার বিষয়গুলো কি এটা আমাদেরকে বুঝতে হবে। ডেঙ্গু আসে একটা ভাইরাস দিয়ে, এই ভাইরাসটা এডিস মশা নামে মশা ছড়ায়। এই মশাকে নিয়ন্ত্রণ করার জন্য তো দায়িত্বপ্রাপ্ত আমাদের প্রিভেন্টিভ হেলথের লোকজন কাজ করছে ওখানে, তারা সেখানে যে সমস্ত ওষুধপত্র ছিটাচ্ছে। তো এই সমস্ত জানেন যে সারা দেশে সার্বিকভাবে নানা রকমের অনিয়ম
দুর্নীতি, এটা সব স্ফেয়ারই আছে। সুতরাং হেলথের এই স্ফেয়ারে আমরা আশা করতে পারি না যে এটা একেবারে ভিন্ন একটা। যে ওষুধটা ছেটানো হচ্ছে এটা কি কাজ করছে না, নাকি প্রপারলি এটা সব জায়গাতে পর্যন্ত পৌঁছাচ্ছেই না? আসলে দুইটাই। অর্থাৎ দেখা যায় যে এই ওষুধ প্রচুর ছেটানো হচ্ছে, কাজ করছে না। আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো এলাকায় ছেটানোই হচ্ছে না, অথচ অন্য আরেকটা এলাকায় হয়তো এটা বারবার ছেটানো হচ্ছে। সুতরাং এই যে একটু অনিয়মতা আছেই, এটা তো একটা দিক যে আসলে আমরা ভেক্টরকে কন্ট্রোল করতে পারছি না, মশাকে। কিছু কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়, কেন নির্ধারিত কিছু এলাকার জন্য কেন ডেঙ্গুটা একটু বেশি ভয়াবহতায় রূপ নেয়, কিছু কিছু এলাকাতে দেখা যায় ডেঙ্গু সেইভাবে ছড়িয়ে পড়ছে না, এটার কারণ কি? এটার আসলে কারণ হতে পারে যে ভাইরাস, আপনি জানেন যে ডেঙ্গু কিন্তু আসলে অলরেডি 5 রকমের ডেঙ্গু আছে, মানে ভাইরাসের ধরনটা আছে। তো এই ভাইরাসের ধরনের উপরও কিছুটা নির্ভর করে, নানা রকমের রোগীদেরও শারীরিক অবস্থার উপর নির্ভর করে, কারণ এগুলো একটা ইন্টারপ্লে, মানে ভাইরাস এবং শরীরের যে ফিজিওলজিক্যাল, এর মধ্যে যে একটা ইন্টারপ্লে, এটার আউটকাম। এর মধ্যে আরও কিছু ঝামেলা জড়িত হয়, সেটা হলো যে অতিরিক্ত ওষুধ। যেমন আপনি জানেন যে NSAID বলে একটা ওষুধ আছে, যেগুলো ব্যথানাশক, এগুলো পুরোপুরি নিষেধ করা হয়, কিন্তু আসলে অনেক সময় এই নিষেধ বুঝতে পারে না রোগীরা, খেয়ে ফেলে। শুধু এটা না, অ্যান্টিবায়োটিক নিষেধ করা হয়, কিন্তু প্রচুর রোগীকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হচ্ছে, খাচ্ছে। এই যে ইন্টারাকশন, ইন্টারপ্লে, এর ফলে কিন্তু রোগের ভয়াবহতা বেড়ে যায়। এখানে আমি একটা প্রসঙ্গক্রমে কথা বলি, সেটা হলো এটা আমাদের খুব ভালো করে জানা উচিত সবার, এটা একেবারে ব্যাপকভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া উচিত। সেটা হচ্ছে ডেঙ্গু যদি 100 লোকের হয়, তার মধ্যে মাত্র 20 জনের ডেঙ্গু ধরা পড়ে, অর্থাৎ বাকি 80 জনের ডেঙ্গু ধরাই পড়ে না, আমরা জানিই না। ফলে আপনি যখন এই মশারি দিচ্ছেন, আপনি শুধুমাত্র যাদের ডেঙ্গুটা ধরা পড়ছে তাদের উপর হয়তো মশারিটা দিচ্ছেন, কিন্তু বাকি যে 80 জন 100 জনের ভেতর, তারা তো ধরাই পড়তেছে না, অথচ তারা ডেঙ্গুর বীজাণু বয়ে বেড়াচ্ছে এবং তাদেরকে ওই মশাটা কামড়ে তাদের থেকে নিয়ে। ডেঙ্গু ধরা পড়ছে না, তারা তো আসলে চিকিৎসার আওতায়ও আসছে না, সেই ক্ষেত্রে তাদের শারীরিক কি ক্ষতি হচ্ছে? তা কোনো ক্ষতি হচ্ছে না। এবং এটাই বলছি, এটাই বুঝতে হবে, ডেঙ্গু মানেই যে ভয়াবহ জিনিস তা নয় কিন্তু। এবং ডেঙ্গু হচ্ছে এক একজনের শরীরে এক এক ভাবে প্রভাবিত হচ্ছে। আমরা যেটাকে বলি যে এই যে শতকরা 80 জন, এটা কিন্তু WHO-র হিসেব অনুযায়ী, এবং বাংলাদেশে যে গাইডলাইন আছে সেখানেও এই কথাটা বলা আছে যে 84%-এরই প্রায় আসলে কোনো রকমের লক্ষণ হবে না এবং তারা ভালো থাকবে, ভালো হয়ে যায়। তাহলে আমরা সেই সমস্ত রোগীকে, সেই সমস্ত লোকদেরকে যখন মশাটা কামড়ায় এবং তার থেকে নিয়ে আরেকজন লোককে দেয়, সেখানে গিয়ে, এখন আমি এটা আগেই বলেছি, শুধু ভাইরাসটাই কিন্তু একমাত্র দায়ী না, আসলে শরীরের ফিজিওলজি, কোনো ভাইরাসের লক্ষণ হবে, কোনো মানুষের লক্ষণ হবে, কোনো মানুষের লক্ষণ হবে না, এটা তো নির্ভর করে সেই মানুষটার ফিজিওলজি, শরীরের অবস্থাটা কীরকম। তার উপর আবার যেটা বলেছিলাম যে ওষুধের মানে নানা রকমের ওষুধ খেয়ে আরও কমপ্লিকেটেড করে ফেলে। সুতরাং যে কথাটায় আমরা এসেছি, সচেতনতাটা, ব্যাপারটা, সচেতনতা আসলে করতে হবে কিসে, এই ইনফরমেশনগুলো দেওয়া। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটু বিরতি নেওয়ার, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। আজ আমরা কথা বলছিলাম যে ডেঙ্গু কি আসলে ভয়াবহতায় রূপ নিয়েছে কিনা, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম অধ্যাপক ডক্টর মঞ্জুর মোর্শেদের সঙ্গে, সিনিয়র কনসালটেন্ট, হেমাটোলজি বিভাগ, আজগর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিরতির পূর্বে অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, আরও কথা বলবো ডেঙ্গুর লক্ষণ, চিকিৎসা, খাদ্যাভ্যাস, এইসব কিছু নিয়ে প্রতিদিনই আলোচনা হয়, আজকেও করব। কিন্তু তার আগে একটু জানতে চাই যে এই যে আলোচনা, সচেতনতা সৃষ্টি করছি, সচেতনতা সৃষ্টি করতে গিয়ে কি আমরা কোনোভাবে আতঙ্ক তৈরি করে ফেলছি কিনা? একেবারেই ঠিক কথা বলেছেন। আসলে এই সচেতন করতে গিয়ে আমাদের মানে আমরা আসলে লোকদেরকে অনেক সময় আতঙ্কিত করে ফেলছি। কারণ আপনি যদি খেয়াল করেন যে ডেঙ্গু যদি ভাইরাসটা 100 জনের ভেতরে যায়, তার ভেতরে 80 জনেরই কিন্তু কিছুই হয় না। বাকি 20 জনের ভেতরে আমরা ডেঙ্গুকে আসলে ক্লাসিফাই করি যেভাবে, প্রথম ডেঙ্গু ফিভার, তারপরে হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, তারপরে ডেঙ্গু শক সিনড্রোম, এবং এরপরে ডেঙ্গু এক্সপান্ডেড সিনড্রোম, মানে মাল্টি অর্গানকে এক্সপ্যান্ড। এই 4টা ফেজ আছে। এর ভেতরে এই যে আমি 20 জনকে ধরলাম, 20 জনের ভেতরে 17-18 জনই ওই ডেঙ্গু ফিভারের মধ্যে দিয়ে চলে যায়। বাকি যে 1-2% মধ্যে গিয়ে কমপ্লিকেশন হয়, যেগুলো এক্সপান্ডেড সিনড্রোম হতে পারে কিংবা শক সিনড্রোম, এগুলো হতে পারে। তাহলে আমি এই যে অল্প সংখ্যক রোগীকে ব্যাপারে আসলে প্রপার ম্যানেজমেন্টের দরকার জন্য আমাদের শুধু ডাক্তারদেরকে সচেতন করা দরকার। ডাক্তাররা যদি এই জিনিসগুলো ভালোভাবে বুঝে তাহলে কিন্তু ম্যানেজমেন্ট হবে। কিন্তু এটা পাবলিককে ছড়িয়ে, যে পাবলিকের মধ্যে আসলে একটা যাওয়ার সম্ভাবনা খুবই কম, তাদেরকে অযথা আতঙ্কিত করে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। ফলে কি হচ্ছে, আসলে হাসপাতালগুলোকে, মানে এটা অত্যন্ত দুঃখজনক, এগুলোকে অনেক সময় আমরা চিকিৎসা কেন্দ্র না বলে এর অনেকগুলো আছে যেগুলো বিজনেস কেন্দ্র। এখানে রুগী যাওয়ার পরে আপনি জানেন যে আমাদের যে ন্যাশনাল গাইডলাইন্স আছে তাতে পরিষ্কারভাবে উল্লেখ আছে ডেঙ্গুকে কখন ভর্তি করতে হবে। বলা হচ্ছে ওয়ার্নিং সাইন বলে কিছু সাইন আছে, মানে ডেঙ্গুর জ্বর হলো, এটা কিন্তু ভর্তির কিছু না, এটা ডাক্তার দেখে বিদায় করে দিতে পারে। ওয়ার্নিং সাইন যদি আসে, পেট ব্যথা, বমি হচ্ছে, সেক্ষেত্রে রোগী ভর্তি হবে, সেই ক্ষেত্রে রোগীর ভর্তি হওয়ার দরকার থাকতে পারে। কিন্তু দেখা যায় এই যে সোকল্ড হসপিটাল বা বিজনেস সেন্টার, এখানে রোগী গেলেই ওই যে আতঙ্কিত করা হয়ে গেছে অলরেডি, মিডিয়া বিভিন্নভাবে আমরা সেই ধরনের লোকরা ওখানে যায়, ভর্তি হয়, এবং এ দিয়ে ইনভেস্টিগেশনের বিজনেস হয়, এ দিয়ে মানে ওষুধের বিজনেস হয়। অর্থাৎ সচেতনতা বলতে আমরা জনগণকে সচেতন করব প্রতিরোধের জন্য এবং ডাক্তারকে প্রতিকারের জন্য। অ্যাবসলিউটলি আমাদের আসলে ডাক্তাররা, এবং আই এম সরি টু সে যে ডাক্তারদের অনেকেও কিন্তু এই ব্যাপারটা জানে না। ডাক্তাররাও আসলে রোগীদের মধ্যে এই আতঙ্ক ছড়ানোর জন্য অনেকাংশে দায়ী। এটা আমি সব ডাক্তারের কথা বলছি না, আমি বলছি যে আমাদের যে গাইডলাইনটা আছে, এই গাইডলাইনটা সবার একটু দেখা উচিত ডেঙ্গু চিকিৎসার আগে। আর আমি যদি চিকিৎসা না জানি, আমি অন্য ডাক্তারের কাছে পাঠিয়ে দেবো, আমাকে কেন চিকিৎসা করতে হবে? তো এইভাবে যদি আমরা কাজটা করি, তাহলে আমার মনে হয় না ডেঙ্গু আসলে ভয়াবহ আকারে ধরা পড়বে। আমার একটা ধারণা, সেটা হচ্ছে ডেঙ্গুর কারণে যত লোক মারা যায় বলা হচ্ছে, আসলে এর অনেকেই মারা যাচ্ছে ডেঙ্গুর পাশাপাশি অন্য রোগ থাকার কারণে এবং অতিরিক্ত চিকিৎসার জন্য, মানে ভুল চিকিৎসা, অর্থাৎ অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, আমি NSAID দিয়ে দিচ্ছি, ফ্লুইড বেশি দিয়ে দিচ্ছি, এই সমস্ত কারণে রোগীরা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সে কারণে মারাও যেতে পারে। সুতরাং এই ব্যাপারগুলো খুব ভালো করে আমাদের দেখা উচিত যে আমরা আসলে ডেঙ্গু চিকিৎসার নামে আমরা সঠিক চিকিৎসা দিচ্ছি কিনা। প্ল্যাটিলেট কমে যাওয়ার যে বিষয়টি, এবং সেই সাথে আপনি আরও বলছিলেন যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, ফ্লুইড বেশি দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে ডেঙ্গু রোগী যদি বাসায় বসে চিকিৎসা নিতে চায়, সেই ক্ষেত্রে সে শুধুমাত্র কোন কোন ওষুধগুলো সেবন করতে পারবে? প্রথম জিনিসটা হচ্ছে ডেঙ্গুর তো আসলে ওষুধের দরকার নেই। তার ব্যথা হচ্ছে, সে ব্যথার ওষুধ প্যারাসিটামল খাবে, অথবা খুব বেশি ব্যথা হলে অ্যানাডল জাতীয় ওষুধ খাবে। কিন্তু ডেঙ্গুর ফ্লুইড ব্যালেন্স ছাড়া আসলে আর এখানে কোনো ভিটামিনসের দরকার নাই। এখানে সে স্বাভাবিক খাওয়া দাওয়া করবে, বমি হলে সে ফ্লুইড নেবে, কিন্তু
বমিকে আমি বলেছি বারবার বমি হওয়াটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন, সেই ক্ষেত্রে হয়তো হসপিটাল ভর্তি হওয়ার দরকার হতে পারে। কিন্তু এছাড়া জ্বরের জন্য, গায়ে ব্যথার জন্য এবং দুর্বলতা লাগার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। এখন আপনি প্লেটলেট কমের বিষয়টা এখানে তুলেছেন। প্লেটলেট কমে যদি এখানে 20,000 10,000ও হয়ে যায় তাহলেও আতঙ্কিত হওয়ার কিছু নাই, যতক্ষণ পর্যন্ত না আসলে ব্লিডিং হচ্ছে। এটা নাম্বার কাউন্ট, কত নাম্বার মানে কতটুকু প্লেটলেট হলো তার চেয়ে অনেক বেশি জিনিস হলো ব্লিডিং হচ্ছে কিনা। যদিও ব্লিডিংটা শুধু প্লেটলেটের উপর নির্ভর করে না, এখানে কোয়াগুলেশন ফ্যাক্টরের উপর নির্ভর করে। যখন ব্লিডিং হবে অবশ্যই রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে, পরীক্ষা করতে হবে যে কেন তার ব্লিডিংটা হচ্ছে এবং সেটা দিয়ে দিতে হবে। যেটা অতীতে আমরা ভুল করেছি অনেক সময়, সেটা হচ্ছে যে প্লেটলেট প্রচুর দেওয়া হতো, এগুলো অযথা দেওয়া হতো, রোগীকে আরও তার কষ্ট বহুগুণে বাড়িয়ে দেওয়া হতো। সুতরাং প্লেটলেট কমে গেলেই প্লেটলেট দিতে হবে এই বিশ্বাস মানে এই অবস্থাটা নাই, আমরা এটা করি না সাধারণত। আমরা বরং ইনভেস্টিগেট করি যে তাকে কখনো কোয়াগুলেশন ফ্যাক্টর দিতে হতে পারে, প্লাজমা দিতে হতে পারে, কিন্তু সেগুলো অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়ার পরে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ প্রশ্ন। আপনি বলছিলেন যে এই বছরে মৃত্যু শুরু হয়েছে গতকাল, যেমন আমরা দেখেছি যে 3 জন মারা গিয়েছে। গত বছরের তুলনায় এই বছরের মৃত্যু হার কি বেশি কিনা? একটা নির্দিষ্ট সময়ে দেখা যায় যে রোগী মৃত্যুর হারটা বাড়তে থাকে, এরপরে আস্তে আস্তে কমে আসে, শুরুর দিকে আবার কম থাকে। এই বছরের অবস্থাটা কি? আসলে ডেঙ্গু এই বছর কোন দিকে যাচ্ছে? আসলে ডেঙ্গু তো একটা বর্ষাকালে সাধারণত বলা হয় যে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের দিকে এটা কমে আসার কথা, কিন্তু আমরা এবার দেখছি যে সেপ্টেম্বরে এটা বাড়া শুরু হচ্ছে। এটা চেঞ্জ হচ্ছে, আমরা যেরকম জানি ডেঙ্গুর লক্ষণও যেমন চেঞ্জ হচ্ছে প্রত্যেক বছর। আগে শরীরে প্রচণ্ড ব্যথা হতো, এখন আর ওরকম ব্যথা নিয়ে আসে না। সুতরাং এগুলোর ব্যাপারে ডাক্তারদের খুব ভিজিল্যান্ট থাকা উচিত যে আসলে কী কী হচ্ছে। মৃত্যুর কথাটা আমি যেটা বলেছি যে আসলে মৃত্যুটা ডেঙ্গু ভাইরাসের জন্য হচ্ছে কিনা এটা সবসময় সত্য নাও হতে পারে, এটা অনেক কমপ্লিকেশনের জন্য হতে পারে, তার যে কোমরবিডিটি অন্যান্য অসুখের জন্য হতে পারে। সুতরাং এই ব্যাপারে আমাদের যারা স্ট্যাটিস্টিশিয়ান, যারা এই সমস্ত দেখেন, তারা যেন সতর্কতার সাথে এই জিনিসগুলো দেখেন, তাহলে আমরা সঠিক পরিসংখ্যানটা জানতে পারবো যে আসলে ডেঙ্গুর জন্য কত মারা যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে এই ব্যাপারে আতঙ্ক অনেক বেশি ছড়ানো হচ্ছে। এই আতঙ্ক না ছড়িয়ে সঠিক স্ট্যাটিস্টিক্স আমরা রাখার দিকে চেষ্টা করি। আশা করি ডেঙ্গু আমাদের অত ক্ষতি করবে না যত ক্ষতি আমাদের এই সম্পর্কে ভুল তথ্য, এ সম্পর্কে আতঙ্ক এগুলো করছে। আমরাও আশাবাদ ব্যক্ত করছি। আজকে হ্যাপেনিং পয়েন্ট এই পর্যন্তই। আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজ হ্যাপনিং পয়েন্ট এ পর্যন্তই। কথা বলছিলাম ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে, কথা বলছিলাম অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোর্শেদের সঙ্গে, সিনিয়র কনসালটেন্ট হেমাটোলজি বিভাগ, আজগর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আগামী পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।